অর্থনীতি পুনরুদ্ধার ও সংস্কার কাজে $3.5 বিলিয়ন দেবে বিশ্বব্যাংক। সংস্কার উদ্যোগে মানবাধিকার হাই কমিশনারের সমর্থন। দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ, জামায়াতের নেতৃত্বে জোট গঠনে সম্মত ইসলামী দলগুলো। কওমিদের সঙ্গে বৈঠকেও ঐকমত্য। দ্রুততম সময় বিচার পাওয়ার সাংবিধানিক অধিকার বলছেন আইনজীবীরা। স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় আলাদা সচিবালয়ের তাগিদ। আওয়ামী লীগ নেতাদের সংস্পর্শে দর্জি থেকে হাজার কোটি টাকার মালিক আগস্টিন পিউরিফিকেশন। ভোল পাল্টে ধরে রেখেছেন সাম্রাজ্য। আমার রাত হইলে ঘুমায় না, দিন হইলে দিন যায় না। আমি কই যাইতাম, আমার ভূত কই পাইতাম। বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে প্রাণ দেন রিকশা চালক নয়ন। একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা। দেখছিলেন শিরোনাম সংবাদ, সকালের সঙ্গে আছে আমি শিখা আজিজ। বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধার ও সংস্কার কাজে সহায়তার জন্য $3.5 বিলিয়ন সহায়তা দেবে বিশ্বব্যাংক। বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট এ ঘোষণা দেন। আলাদা বৈঠকে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার উদ্যোগের প্রশংসা করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন। এছাড়া সার্ক পুনরুজ্জীবিত করার বিষয়ে একমত জানান ডক্টর ইউনূস ও শাহবাজ শরীফ। আরও জানাচ্ছেন আফরিন মৌ। যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে নিউ ইয়র্কে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মধ্যে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। স্থানীয় সময় বুধবার বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে সাইডলাইন বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচিতে বাংলাদেশকে $3.5 বিলিয়ন দেওয়ার ঘোষণা দেন অজয়। ডক্টর ইউনূসের দীর্ঘদিনের বন্ধু অজয় বাঙ্গা বলেন, অন্তত $2 বিলিয়ন নতুন ঋণ দেওয়া হবে। বিদ্যমান কর্মসূচি থেকে আরও $1.5 বিলিয়ন সহায়তা দেওয়া হবে। এ সময় এশিয়ার জ্বালানি খাতের সহযোগিতা এবং নেপাল ও ভুটানের উৎপাদিত হাইড্রো এনার্জি কিভাবে ভারত ও বাংলাদেশের মতো প্রতিবেশীদের দ্বারা ভাগ করা যায় সে বিষয়েও আলোচনা হয়। এদিন অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কারের উদ্যোগের প্রশংসা করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন। ডক্টর ইউনূসের সঙ্গে সংস্থার প্রধান তুর্কের আলোচনায় ন্যায় বিচার, মত প্রকাশ স্বাধীনতা, মানবাধিকার সহ বিভিন্ন বিষয় উঠে আসে। এছাড়া বাংলাদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলেন তারা। বাংলাদেশে সোলার প্যানেল বিনিয়োগ এবং বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক চীন আরও গভীর করতে চায় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বুধবার সাইডলাইন বৈঠকে ইউনূসকে চীনা জনগণের পুরনো বন্ধু উল্লেখ করে সরকারের নেতৃত্ব গ্রহণের জন্য তাকে অভিনন্দন জানান তিনি। জাতিসংঘ সদর দপ্তরে এক সৌজন্য সাক্ষাতে সার্ককে পুনরুজ্জীবিত করতে ঐক্যমত জানিয়েছেন ডক্টর ইউনূস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের নতুন পৃষ্ঠা খোলা উচিত বলে মনে করেন শাহবাজ। সফরের তৃতীয় দিনে যুক্তরাষ্ট্রের প্রখ্যাত লেখিকা ও মানবাধিকার কর্মী ক্যারি ক্যানিডির সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও জাতিসংঘের সদর দফতরে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এদিন ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানান দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বৈঠক হয় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েনের সঙ্গেও। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। অন্য প্রসঙ্গ, ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতার বিজয়ের পর দেশের রাজনীতিতে তৈরি হয়েছে নতুন মেরুকরণ। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ইতিমধ্যেই ভাবতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো। ইসলামপন্থী দলগুলো নিয়ে নির্বাচনে ঐক্য গড়ে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে লড়াইয়ের চিন্তা করছে জামায়াতে ইসলামী। নিজেদের বিভেদ ভুলে এক প্ল্যাটফর্মে আসার ব্যাপারে ঐক্যমত পোষণ করেছে ইসলামী আন্দোলন সহ বিভিন্ন ইসলামী দল। ইতিমধ্যে জামায়াতের সাথে আনুষ্ঠানিকভাবে বৈঠক করেছে কওমি ঘরানার বেশ কয়েকটি দলও। জামায়াতের নেতৃত্বে ইসলামিক জোট গঠনে সম্মতি দিয়েছেন তারা। শাহিদুজ্জামান সাকিবের রিপোর্ট। গণ অভ্যুত্থানের পর থেকেই পাল্টে দিতে থাকে দেশের রাজনৈতিক দৃশ্যপট। শুধু মূলধারার নয়, এর প্রভাব পড়ে বিভিন্ন ইসলামিক দলেও। দেশের স্বার্থে সবার মধ্যেই এখন এক প্ল্যাটফর্মে কাজ করার মনোভাব।
দেশের সবচেয়ে বড় ইসলামিক দল হিসেবে বিভিন্ন ঘরানার নেতা ও দলগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অর্জিত স্বাধীনতা রক্ষা করতেই ইসলামিক দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন বলে মনে করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা ইসলামী দলগুলা যেহেতু আমরা একটা আদর্শে লালন করি, আমরা সবাই কাছেই আমাদের আদর্শের খাতিরেই আমরা কাছাকাছি, এবং এটাকে কেউ মোর্চা বলুক, আন্ডারস্ট্যান্ডিং বলুক, যাই বলুক, এটা তাদের ব্যাপার। তা আমরা চাই যে দেশের স্বার্থে সবাই মৌলিক বিষয়ে সবাই ঐক্যমত পোষণ করে। এটা ধর্মীয় সংগঠনগুলো যেমন, অন্যান্য অপরাপর রাজনৈতিক সংগঠনগুলো, দেশের কমন স্বার্থ যেখানে আসবে সেখানে সবাইকে এক থাকতে হবে। এখানে যদি বিভক্তি আসে তাহলে কিন্তু দেশকে যারা ভালোবাসে না তারা এখান থেকে সুযোগ নেবে। জামায়াতে ইসলামীর নেতৃত্বে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় জানায় অন্যান্য দলের নেতারাও। অভ্যুত্থানের ফলাফল ধরে রাখতে হবে, যাতে অভ্যুত্থান ব্যাহত না হয়ে যায়। এর জন্য প্রয়োজন হচ্ছে ইসলামী দলের মধ্যে ঐক্য সাধন করা। আমরা মনে করি যে বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ হিসাবে এখানে একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামীর অবদান অনস্বীকার্য। জামাত ইসলামীকে আমরা একত্রেই আমাদের এই পথ চলায় আমরা সাথী হিসাবে পাবো, এইটাই আমাদের প্রত্যাশা। মুসলিম প্রধান দেশ হিসেবে এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ। রাজ্জাক অ্যাঙ্গেল থেকে যদি এই সিদ্ধান্ত নেয় যে আমরা সার্ডিও হলেও একটা জায়গায় আসবো, এটা ভালো হবে। আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি যে তারা যেমন বলছেন এইভাবেই যদি বাস্তবায়নের পথে এগিয়ে আসেন তাহলে আমরা খুশি হব। একসময় হবে যে সবাই এক জায়গায় হয়ে গেছি। আমরা সবার কাছে, দেশবাসীর কাছে দোয়া চাই যে সবাই যেন দোয়া করে যে আমরা সবাই এক জায়গায় আসতে পারি, এক সুরে এক স্বরে কথা বলতে পারি, এমনটা পরিবেচনা হয়। জাতিকে আলোর পথে আনতে জামায়াতকে আরও অগ্রগামী হয়ে কাজ করার আহ্বান জানান কওমি ঘরানার জ্যেষ্ঠ আলেমরাও। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার প্রস্তাব শিগগিরই আইন মন্ত্রণালয়ে জমা দেবেন প্রধান বিচারপতি। তার অভিভাষণের পর স্বাধীন বিচার বিভাগের জন্য উচ্চ আদালতে লড়াই করা আইনজীবী মাজদার হোসেন ও শিশির মনির বলেন, বিচার প্রার্থীর দ্রুততম সময়ের মধ্যে বিচার পাওয়া মৌলিক সাংবিধানিক অধিকার। এজন্য বিচার বিভাগ পৃথকীকরণ একান্ত জরুরি। শামীম আক্তারের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে গেল ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এরপরই রাষ্ট্রকাঠামো সংস্কারের আলোচনা শুরু হয়। বিভিন্ন মহলের আলোচনার শীর্ষে আছে বিচার বিভাগ সংস্কার। এর জন্য আলাদা সচিবালয় গঠনের বিষয়টি বিশেষ জোর দেয়া হচ্ছে। গেল 11 সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে রাষ্ট্র সংস্কারে 6টি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, যার মধ্যে বিচার বিভাগ সংস্কার কমিশন অন্যতম। মৃত্যুকে আলিঙ্গন করেছে। এই লক্ষ্যে অধস্তন আদালতের 2000 বিচারককে নিয়ে বিশেষ সভা করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এ সময় গণবিপ্লবের চেতনা ধারণ করে সবার জন্য ন্যায় বিচার নিশ্চিতের তাগিদ দেন তিনি। সেই সঙ্গে বিচার বিভাগ সংস্কারের অংশ হিসেবে আলাদা সচিবালয় প্রতিষ্ঠার কথা বলেন প্রধান বিচারপতি। বিচার বিভাগ যেন স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারে, তার জন্য আমি জরুরি ভিত্তিতে বিচার বিভাগে কিছু সংস্কার বাস্তবায়নের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশের নির্বাচন কমিশন সচিবালয় এবং জাতীয় সংসদ সচিবালয় এর ন্যায় বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার জন্য পরিপূর্ণ প্রস্তুতক্রমে আমরা শীঘ্রই আইন মন্ত্রণালয় প্রেরণ করব। স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় সবার আগে আইনি লড়াইয়ে নামেন মাজদার হোসেন। তার করা মামলার রায়ের 12 দফা বাস্তবায়ন করা হলে সাধারণ মানুষের ন্যায় বিচার পাওয়ার পথ সুগম হবে বলে মনে করেন তিনি। মাজদার হোসেন মামলার যে দীর্ঘ কাঙ্ক্ষিত জাজমেন্ট কার্যকর করার যে উদ্যোগ, সেটা ফলপ্রসূ হতে চলেছে। বিচারকগণ বলতে সহকারী জজ থেকে চিফ জাস্টিস পর্যন্ত এই বিচার বিভাগের সদস্যদেরকে সংসদ তথা আইন বিভাগ এবং প্রশাসন তথা অ্যাডমিনিস্ট্রেশনের নিয়ন্ত্রণ মুক্ত রাখতে হবে। বিচার বিভাগকে পৃথকভাবে বিচারিক কাজ করতে দিতে হলে বিচারকদের নিয়ন্ত্রণ বিচার বিভাগ দ্বারাই হতে হবে। সংবিধানের 116 অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে রিটকারী আইনজীবী শিশির মনির জানান, মাজদার হোসেন মামলা ছাড়াও সুপ্রিম কোর্টের 5টি আলোচিত মামলার রায়ে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হয়েছে। এগুলো হলো সংবিধানের 16, 13, 8 ও 5ম সংশোধনী এবং ইদ্রিসুর রহমানের মামলা। এসব মামলার রায় বাস্তবায়ন হলে তা হবে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার মাইলফলক। সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী মাজদার হোসেন মামলা নির্দেশনা অনুযায়ী
স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় মাননীয় প্রধান বিচারপতির অধীনে পরিচালিত হওয়াটা একান্ত জরুরি। অনুচ্ছেদ 116 অব দ্য কনস্টিটিউশনের মধ্যেই যখন বিচার বিভাগের উপর ন্যস্ত থাকবে, এই মূলত আমাদের সুপ্রিম কোর্ট 5টি বিখ্যাত মামলায় 116-র প্রয়োজনীয়তা অনুভব করে রায় দিয়েছেন। এক বাক্যে সবাই স্বীকার করেছেন এই বিচার বিভাগের স্বাধীনতার মূল মন্ত্র হলো 116কে স্বাধীন করা। 116 পরাধীনতার শৃঙ্খল, এই শৃঙ্খল মুক্ত করতে না পারলে প্রকৃত অর্থে তাত্ত্বিকভাবে সাংবিধানিক স্কিমের মধ্যে স্বাধীনতা অর্জন করা কঠিন হবে। তার মতে প্রধান বিচারপতির অধীনে বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা করে সর্বোচ্চ আদালতের কর্মকর্তাদের মাধ্যমে পরিচালনা করা হলে স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবে বিচারিক আদালতের বিচারকগণ। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। গেল 15 বছরে আওয়ামী লীগ নেতাদের সংস্পর্শে শত কোটি টাকার মালিক হয়েছেন অনেকে। বাড়ি গাড়ি নারী তো আছেই, প্রশাসনকেও হুকুমের গোলাম করে রাখতেন তারা। তবে সরকার বদলের সাথে সাথে সুর পাল্টাতে শুরু করেছেন তারা। নতুন মুখোশের আড়ালে আধিপত্য ধরে রেখেছেন স্বৈর সরকারের গড়ে দেওয়া সাম্রাজ্য। এমন তালিকার অন্যতম আগস্টিন পিউরিফিকেশন। আওয়ামী নেতাদের ব্যবহার করে দর্জি থেকে হাজার কোটি টাকার মালিক তিনি। তাকে নিয়ে অনুসন্ধান করেছেন এম.এ. আজিম। মাত্র 15 বছর আগেও সামান্য দর্জি ছিলেন আগস্টিন পিউরিফিকেশন। চলাফেরাও ছিল অতি সামান্য, থাকতেন টঙ্গীর পাগারে। তবে এখন তার চলাফেরা এমপি মন্ত্রী আর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে। শুধু নিজে গাড়ি কেনেননি, গাড়ি উপহার দিতেন মন্ত্রী থেকে শুরু করে আওয়ামী সরকারের পোষা পুলিশ কর্মকর্তাদেরও। দেশ টিভির হাতে আসা তথ্য বলছে, দর্জি আগস্টিনের পাহাড় সমতুল্য সম্পদ রয়েছে বর্তমানে। রাজধানীর মণিপুরি পাড়ায় একটি ফ্ল্যাট, তেজগাঁও হুন্ডাগলিতে 2টি ফ্ল্যাট, 7তলা নির্মাণাধীন একটি বাড়ি, উত্তরার 16 নম্বর সেক্টরে 5 কাঠা প্লট, এশিয়ান টাউন ও রাজধানীর ভাটারায় 2টি করে 4টি প্লট, দক্ষিণখানে 50 বিঘার প্লট রয়েছে তার। রাজধানীর বাইরেও সম্পদের শেষ নেই আগস্টিনের। টঙ্গীর পাগারে বিলাসবহুল বাড়ি, একই এলাকায় জিনুর মার্কেটে একটি 8তলা ভবন, আরেকটি 7তলা ভবন। টঙ্গীর পাশেই ভাদুনে একটি প্লট, বাগদিতে 6 বিঘার প্লট, শেরপুরের 12মারিতে 17 বিঘার উপর রিসোর্ট, মাউসাইদে 7 বিঘার প্লট। সম্পদের তালিকা যেন শেষ হওয়ার নয়। এক তালিকায় প্রায় 1700 কোটি টাকারও বেশি সম্পদ রয়েছে তার ও তার পরিবারের নামে বেনামে। এরকম অনেক জায়গায় ওনার নিজস্ব সম্পত্তি আছে, প্লাস দেখা যাচ্ছে ছেলে বউ, ওয়াইফ, এদের নামে অনেক সম্পত্তি আছে। সেই সম্পত্তির যে অর্থ কোথা থেকে আসলে এটা কিন্তু এখন আমাদের অজানা। এত সম্পত্তি অর্জনে তার অন্যতম হাতিয়ার মুরাল ব্যবসা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মুরাল বানিয়ে পুলিশ প্রশাসনকে বানিয়ে ফেলেন হুকুমের গোলাম। আর সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের মুরাল বানিয়ে হয়ে ওঠেন সমবায় মাফিয়া। কালভ আর খ্রিস্টানদের সমবায় সংগঠন দখল করে দুর্নীতি আর অনিয়ম করে হাজার কোটি টাকার মালিক আজ আগস্টিন। কারণ একজন স্বরাষ্ট্রমন্ত্রী যখন একজন সাধারণ এই সোসাইটির চেয়ারম্যানকে শেল্টার দেয়, তখন থানার তো আর কিছু বলার থাকে না। আজকের স্বরাষ্ট্রমন্ত্রী যদি শেল্টার না থাকতো, তাহলে সে মিস্টার আগস্টিন কোনোভাবেই এত দুর্নীতি, এত খারাপ কিছু কাজ করতে পারতো না। আগস্টিনের সাথে কথা বলতে তার অফিসে গিয়েও মেলেনি দেখা, বন্ধ রয়েছে তার মোবাইল ফোনও। স্বৈরাচার হাসিনা সরকারের মন্ত্রী এমপিরা পালালেও তাদের ব্যবহার করে হাজার কোটি টাকার মালিক হওয়া আগস্টিনের মতো দুর্নীতিবাজরা রয়েছে এখনো বহাল তবিয়াতে। এম.এ. আজিম, দেশ টিভি, ঢাকা। হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মারধর ও নির্বিচারে গুলি থেকে শিক্ষার্থীদের বাঁচাতে এগিয়ে গিয়ে প্রাণ হারান রিকশা চালক নয়ন। একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা। থামছে না আহাজারি, অসহায় হয়ে পড়েছেন মা আর 6 বোনের পরিবার। সহকর্মী আমির হামজার প্রতিবেদন, জানাচ্ছেন আপন অপু। একমাত্র ছেলেকে হারিয়ে এভাবেই আহাজারিতে ভেঙে পড়েন কোটা আন্দোলনের শহীদ নয়নের মা। ছেলে হারা মায়ের এমন আর্তনাদে ভারী হয়ে ওঠে চারপাশ। আমার রাত হইলে ঘুমায় না, দিন হইলে দিন যায় না। আমি কই যাইতাম, আমার ভূত কই পাইতাম। আমি হালি জুন বানাই, আমার ভূত কই দিন কই। আমি তো সংসারে নাই হন,
ওন আমার ভূত কই, আমার ভূত রাইনে দাও। আমার আজকে 19টা দিন ধরে ঘুমাইও না, কেউ কয় না কোনো ভাত দেও গো মাই, আমি কেন বইছি ভাত দেও, মাই তোমার ভাতে ভাই দে, গরম লাগতো মাই তোমার ভাত ভাই দে। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কামালখানি গ্রামের রিকশা চালক নয়ন 20 বছর বয়সী এ যুবক মায়ের নিষেধ উপেক্ষা করে বাড়ি থেকে বের হন গেল 5 আগস্ট। বাজারে গিয়ে শুনতে পান মাইকে ভেসে আসছে নির্বিচারে গুলি ও হামলা চলছে শিক্ষার্থীদের উপর। রিকশা ফেলে তাদের সাহায্য করতে ছুটে যান নয়ন। শিক্ষার্থীদের সংগ্রামে যুক্ত হয়ে এক পর্যায়ে নিজেই গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন রাজপথে। মা আর 6 বোনের অভাব অনটনের সংসারে একমাত্র পুরুষ হিসেবে হাল ছিল নয়নের হাতে। তার মৃত্যুতে চরম অসহায় দিন কাটাচ্ছে পুরো পরিবার। আমরাই তো চলতেছি, আল্লাহ যেমনি পারতেছি এমনি চলতেছি, দশে দিতেছে। আমরা কোনো বাপে কোনো জমি তুইয়া যায় নাই বা কোনো জায়গা তুইয়া যায় না, আমরা গোটাই যে শুধু, আর কিছু না। আমার ভাইটা খুব কষ্ট করে আমরা মানুষ করছিলাম আমার ভাইটার। শুধু পরিবারই নয়, পাড়া পড়শিদের চোখেও জল এনেছে সজ্জন নয়নের মৃত্যু। ছোটবেলার থেকে তার সাথে আমার চলাফেরা, কোনো কেউ সাথে কোনো রাগারাগি নাই বা কার সাথে কোনো দুশ্মনী নাই। সে অনেক ভালো বন্ধু আসলো আমার, সব সময় আমার সাথে সব কিছু সে শেয়ার করতো। তার মাথার ডাইন সাইডের কুলি উড়াইলিছে, উড়াইয়া তানার বাহির থেকে এসরাইয়া তানাত নিছে, টিন দিয়ে লাশ গুইরে রাখছে যাতে কেউ সন্ধান না পায়। নয়নের মৃত্যুর ঘটনায় গেল 22 আগস্ট বানিয়াচং থানায় দায়ের করা হয়েছে হত্যা মামলা। তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তির দাবি নয়নের পরিবারের। আর অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে সরকারকে অনুরোধ জানিয়েছে স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয়ে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন আরও অন্তত 8 জন যাত্রী। সকাল 6:30টার দিকে উপজেলার বোয়ালি ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, মানিকগঞ্জগামী তারাসীমা গার্মেন্টস কর্মীবাহী একটি বাসের সাথে ট্রাকের সংঘর্ষে 3 নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ওই বাসে থাকা 8 জন যাত্রী। তবে হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি। হতাহতদের উদ্ধারে কাজ করছে স্থানীয় ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা।